সবাইকে জিএস আড্ডার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। গোপালগঞ্জ সাংস্কৃতিক আড্ডা এটি হলো আমাদের 10ম পরিবেশনা। আজ আমরা যিনি শিল্পীর সান্নিধ্যে এসেছি, তিনি গোপালগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনটিকে তিনি তার সৃজনশীল মেধা দিয়ে সমৃদ্ধ করে গেছেন। তিনি হলেন আহ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন কণ্ঠশিল্পী, শ্রী অনিল বিশ্বাস। তো তার এই প্রথম পরিবেশনায় আমরা শুনবো তার জন্মদিনে একটি গান। তো আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আশিস বরিশে ভরো আমারে পরাণে, শোনাতে পারি যেন তোমাদের গান। আশিস বরিশে ভরো আমারে পরাণে, শোনাতে পারি যেন তোমাদের গান। আমার গানে আসুক নতুনের সুর, না হয় বিধুর যেন হয় সুর নতুন। আমার গানে আসুক নতুনের সুর, না হয় বিধুর যেন হয় সুর নতুন। ছন্দে আনন্দে গানে ভরুক আমার সুরেরই বাগান, শোনাতে পারি যেন তোমাদের গান। আশিস বরিশে ভালো আমারই পরাণে, শোনাতে পারি যেন তোমাদের গান। আমি শোনাতে পারি যেন তোমাদের গান। পারি না বাজাতে বাঁশি, সুরেতে বাজাই। পারি না বাজাতে বাঁশি, সুরেতে বাজাই। পুরীতে যে সাত জাগে সুরেরই পাখায়। বাজাতে বাঁশি সুরকে বাজাই, পুরীতে যে সাত জাগে সুরেরই পাখায়। বিধাতা যদি আবার পাঠায় ধরায়, তোমাদের মাঝে ঠাই দিও তো আমায়। বিধাতা যদি আবার পাঠায় ধরায়, তোমাদের মাঝে ঠাই দিও তো আমায়। চাইব না কিছু গো
তোমাদের কাছে শুধু গাইতে দিও গান, শোনাতে পারি যেন তোমাদের নাম। আমার জন্মদিন হোক শুভ চিরদিন, আশিস বরিশে বলো আমারে পরাণ, আমি শোনাতে পারি যেন তোমাদের গান, আমি শোনাতে পারি যেন তোমাদের গান। ধন্যবাদ। বিশেষ তিনি আমাদের এই গোপালগঞ্জের প্রায় দীর্ঘ 64 সাল থেকে তিনি আমাদের শিল্পকলার সাথে যুক্ত আছেন এবং তিনি আমাদের শিল্পকলার প্রাক্তন অধ্যক্ষ এবং তার ছাত্রছাত্রী যারা এখনো ভালো পর্যায়ে গেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা অবস্থান করছে এবং তারা এখনো সঙ্গীত চর্চা করছে। তো এখন আমরা কোন গানটি শুনবো? আপনার যদি আমাদের দর্শকদের কিছু বলেন আর কি, আহ, সঙ্গীত জীবনে কিভাবে আসলেন এবং গোপালগঞ্জ সঙ্গীত অঙ্গনটা সম্পর্কে একটু যদি বলতেন। আমার সঙ্গীত জীবন শুরু তো বাড়ি থেকে, বাবা মার কাছ থেকে। বাড়িতে বাবা, কাকা, ঠাকুর দাদা আমরা সবাই গান গাইতেন। বাড়িতে পদাবলী কীর্তনের দল ছিল। বাবার কাছে আমার হাতে খড়ি, উনি আমাকে শুয়ে শুয়ে আমাকে অনেক কিছু শেখাতেন। সহজ সম্পর্কে জ্ঞান বাবার কাছ থেকে। তারপরে 47 সালে যখন পার্টিশন হয়ে গেল, তখন আমার গোটা ফ্যামিলি ইন্ডিয়া চলে যায়। ওখানে গিয়ে নদিয়াতে সাধন মুখার্জি নাম করে খুব গুণী একজন ওস্তাদ, গুরু, আমার গুরুজি। ওনার কাছে আমি হাতে করি নিই, ওনার কাছে তালিম নিই। দীর্ঘ 3.5 বছর তালিম নেওয়ার পর গুরুজি দেহত্যাগ করেন। তারপরে কোথায় যাব, তার কাছে শিখবো। তারপর বাবা ঠিক করে দিলেন কলকাতায় আমার গুরুজি নতুন বিকেলে ওনার কাছে 4 বছর তালিম নেই। উত্তরেশ্বরে আকাশবাণীর ভজন এবং গীতের গায়িকা শ্রদ্ধেয় বিথি ঘটক, ওনার কাছে ভজন আর গীত শেখি। এই আমার সঙ্গীত জীবনের শিক্ষা। 55 সালে যখন বাংলাদেশে আসি, তখন এখানে আমি এসে দেখি কোনো শিক্ষক নেই। সুশীল কুমার হিরে নাম করে এক ভদ্রলোককে পেলাম বাড়ি কাটরাতে। ওনার কথা শুনলাম, ওনার কাছে আমি কিছুদিন তালিম দিলাম। তারপরে ওনার একটা ছেলেটা জলে পড়ে মারা যায়। তারপর থেকে উনি যেন কেমন অ্যাবনর্মাল হয়ে গেলেন। হয়তো দেখা গেল মাল কষে আগে পা রেট টাচ করে গেছে, এরকম করেন। তখন বুঝলাম যে গুরুজি তো ঠিক সুস্থ নয়। তো ওইখান থেকে আর আমার জীবন আর আর কোনো কাউকে পাইনি, আর শেখা হয়নি। এই অবস্থায় 64 সালে যখন আইয়ুব খান সাহেবের আমলে কমার্স মিনিস্টার ওহিদুজ্জামান সাহেব আসেন গোপালগঞ্জে। ওনার শ্বশুর আমাদের সাদি সাহেবের কাকা, সেক্রেটারি এগিয়ে খালেদ সাদি, ওনার চাচা এমএলএ সাহেব শামসুদ্দিন আহমেদ, ওনার
জামাই আবার দুজন সাহেব। উনি বললেন যে গোপালগঞ্জে সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক সাব ডিভিশনে সঙ্গীতের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে। তখন ওনার সেই সময় থেকে ডিজাইন পাকিস্তান আর্টস কাউন্সিল, যেটা আজকের শিল্পকলা একাডেমি, সেইখান থেকে আমি আর বরুণ সরকার এই দুইজন, আর কোন শিক্ষক নেই গোপালগঞ্জে আর শেখানোর মতো। তারপরে আসলো আমাদের সুরেন বাবু, শ্রদ্ধা তবলা শিক্ষক, বাদক। ওনার দুই মেয়ে সন্ধ্যা, অপর্ণা, ওরা আসলো। মনিমোহন বাবুর মেয়ে দুলালী। আমরা 4-5 জন নিয়ে গোপালগঞ্জের সাংস্কৃতিক জগৎটাকে ধরে রাখছি। তারপর ওদের বিয়েটি হয়ে গেল। তারপর আমাদের শিল্পকলা থেকে কিছু কিছু ছাত্রছাত্রী আমরা তৈরি করতে শুরু করলাম। তাদের নিয়েই এই অবধি চলছে। আমার ছাত্রছাত্রীদের মধ্যে প্রফেসর বৈদ্য সুন্দর, প্রফেসর নারায়ণ, কাজের মেমোরিয়াল কলেজের প্রফেসর বৈদ্য সুন্দর ভাই প্রতিভা করবে, উনি আমার ছাত্র, খুলনা চলে গেছে। তখন এইভাবে আস্তে আস্তে মিষ্টু, মিনু, শামসুন্নাহার পারভিন, এনু, মিনু বিশ্বাস, এইভাবে আরো অনেক ছাত্রছাত্রী হলো। তাদের নিয়েই আমরা শিল্পকলাকে ধরে রাখতাম। পরে এদের বিয়ে হয়ে গেল, তখন চলে গেল সব। এখন ওই নতুন তৈরি করে আমাদের শিল্পকলায় শিল্পকলা চালাতে হয় বা শিখাচ্ছি। এই অবস্থায় এই দীর্ঘদিন 1964 সাল থেকে দীর্ঘদিন শিল্পকলা আছি। শিল্পকলা আমাকে অনেক মান, সম্মান, প্রশংসা দিয়েছে, ব্যথা বেদনা তাও দিয়েছে, সবই দিয়েছে শিল্পকলার কাছ থেকে। এখনো শিল্পকলা আছি। আমি ছেড়ে দিয়েছিলাম, বয়স হয়েছে। তা আমার বর্তমান সাধারণ সম্পাদক সাহেব, ডিসি সাহেব, ওনারা আমাকে আবার মুখ্য প্রশিক্ষক হিসাবে গোয়ালগঞ্জে রেখে দিয়েছেন। এখন সেই অবস্থা আছে। এই এর কি সাধারণ জীবন, এই অবস্থায় এখন আছি। তো দর্শকরা আপনারা শুনতে পেলেন আমাদের শিল্পীর কাছ থেকে যে তার দীর্ঘ এই সঙ্গীত জীবনের কর্মকাণ্ড, এবং আপনারা বুঝতে পারছেন যে তিনি কতটা সমৃদ্ধ এবং কতটি গুণী একজন শিল্পী, যিনি এই গোপালগঞ্জকে শুধু দিয়ে গেছেন, কিছুই পাননি। তো আমরা তাকে একটু দিতে চাই যে আমরা তার স্মৃতি স্বরূপ যে তার এই বক্তব্য, তার এই আহ, কিছু গান আমরা সংযোজন করে রাখতে চাই আমাদের এই জিএসআরটার মাধ্যমে। তো আজ যে কটি গান করব, পরবর্তীতে আমরা দ্বিতীয় আরেকটি পর্বে তাকে আবার আমরা আনবো। তো আপনারা আমাদের সাথে থাকুন। তো এখন আমরা যে গানগুলোই পরিবেশিত হবে সবগুলোই তার লেখা সুর করা। তো আপনারা সাথে থাকুন তাহলে। দক্ষিণ বাংলায় আমার বাড়ি, গোপালগঞ্জে ঘর।
আজও ডাকি সে ঘর আমায় মধুমতির চর। আজও ডাকি সে ঘর আমায় মধুমতির চর। দক্ষিণ বাংলায় আমার বাড়ি, দক্ষিণ বাংলায় আমার বাড়ি, গোপালগঞ্জে ঘর। আজও ডাকি সে ঘর আমার মধুমতির চর। আজও ডাকি সে ঘর আমার মধুমতির চর। মধুমতির চরে আমার ছোট্ট কুড়ে ঘর, সেটা সাদা পালক মেলে উড়ে কত স্বপ্নের কবুতর। মধুমতির চরে আমার ছোট্ট কুড়ে ঘর, সেটা সাদা পালক মেলে উড়ে কত স্বপ্নের কবুতর। জারি গানে আসল বসে, জারি গানে আসল বসে সারা নিশি ভর। আজও ডাকে সে ঘর আমায় মধুমতির চর। আজও ডাকে সে ঘর আমায় মধুমতির চর। চিংড়ি মাছের পাহাড় দেখতে চাও, গোপালগঞ্জের দক্ষিণ পাশে নির্বাণ যাও। বাজার চিংড়ি মাছের পাহাড় দেখতে চাও, গোপালগঞ্জের দক্ষিণ পাশে নির্বাণ যাও। তার দক্ষিণে টুঙ্গি তার দক্ষিণে টুঙ্গি পাড়া আছে বঙ্গবন্ধুর ঘর। সে ঘর আমায় মধুমতির চর। সে ঘর আমায় মধুমতির চর। সুখে আছেন মহানিদ্রায় জাতির পিতা রে, অবুঝ বাঙালি শুনল না তার কথা। সুখে আছেন মহানিদ্রায় জাতির পিতা রে, অবুঝ বাঙালি শুনল না তার কথা। কাদরে বাঙালি কাদু, কাদরে বাঙালি কাদু, কাদু সারা জীবন ভর। আজও ডাকি সে ঘর আমায় মধুমতির চর। আজও ডাকি সে ঘর আমায় মধুমতির চর। দক্ষিণ বাংলায় আমার বাড়ি,
দক্ষিণ বাংলায় আমার বাড়ি, গোপালগঞ্জে ঘর। আজও ডাকে সে ঘর আমার মধুমতি স্তর। আজও ডাকে সে ঘর আমার মধুমতি স্তর। আজও ডাকে সে ঘর আমার মধুমতি স্তর। গোপালগঞ্জকে নিয়ে খুবই সুন্দর একটি গান, একটি লেখাও সুর আমাদের আজকের শিল্পী। তো এখন আমরা কোন গানটি শুনবো পরে? এবার একটু আধুনিক গান, এখন একটা আধুনিক পর্যায়ে একটি গান শুনবো। তো আজ আমরা যে গানই আপনারা শুনবেন, প্রত্যেকটি গানই লেখাও সুর। আপনারা আমাদের সাথে থাকবেন। কত না সাধে সাজানো বাসর হলো খেলা ঘর। কত না সাধে সাজানো বাসর আমার হলো খেলা ঘর। ভাবিনি তো কোনদিন আমার জীবনে, ভাবিনি তো কোনদিন আমার জীবনে নামিবে আঁধার। কত না সাথে সাজানো বাসর আমার হলো খেলা ঘর। জানি সে তো কোনদিন আসবে না, তবু কেন মানে জানি সে তো কোনদিন আসবে না, তবু কেন মানে বিষাদে লাগিনি এমনের বিনায়, বিষাদে লাগিনি এমনের বিনায় বারে তোমার সাথে সাজানো বাসর আমার হলো খেলা ঘর। অন্ধ হয়ে ভালোবাসা সারাটি জীবন পোড়াবে গো আমারে ধূপেরই মতো। অন্ধ হয়ে ভালোবাসা সারাটি জীবন পোড়াবে গো আমারে ধূপেরই মতো। আজ তুমি পাশে নেই, আমি যে একা বড় চরে মিছে
অপন আকাশ আজ তুমি পাশে নেই আমি যে একা বড় চরে মিছে জানি হবে না তো অভিশাপ তবু কেন বারে হবে না তো অভিশাপ তবু কেন বারে করে রাখি তোমার সাথে সাজানো বছর ভাবিনি তো কোনদিন আমার জীবনে ভাবিনি তো কোনদিন আমার জীবনে নামে পেয়া কখন সাধে সাজানো বাসরাম খেলা কখন সাধে সাজানো বাসর আমার ধন্যবাদ শিল্পীকে। তো দর্শকরা, আপনারা তার শুনে বুঝতে পারছেন বার্ধক্যে নুয়ে পড়েছে, তারপরেও তার কণ্ঠে কিন্তু সেই জাদু এখনো আছে। তো সে তার আহ, আজীবন এরকম সুরের সাথে ছিলেন, এবং তার এখন বর্তমান বয়স প্রায় 90 ছুঁই ছুঁই 86 বছর। তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে সে এই বয়সেও সে সঙ্গীতটাকে কত আঁকড়ে ধরে আছে। তো মামা, আপনার কাছে একটু আমার ব্যক্তিগত প্রশ্ন আছে যে এখন বর্তমানে যে জেনারেশন যারা গান শিখছে, আর আগে আপনি যখন প্রথম আহ, বাংলার বাংলাদেশে এসে গোপালগঞ্জকে যেভাবে আপনি জন্ম দিয়েছেন, সেরকম যে আগ্রহ এখনের যে যারা গান শিখছে তাদের আগ্রহটা কতটা ফারাক আপনি মনে করেন? কেন এই সমস্যার জন্য দায়ী আমরা নাকি এটা আমাদের সিস্টেমটা পরিবেশটাই? সত্যি কথা বলতে কি, আমি এক কথায় উত্তর দিই, সেটা হলো আমি যখন গান শিখেছি, বিশেষ করে আমি যখন গান শিখেছি তখন আমরা গান শিখতে চাইতাম। আর আমি এখন সেই লোককে এখন দেখতেছি গান খুব বেশি ভাবে শিখতে চায় না, গাইতে চায়। আমি এক কথায় আমার মানব মনের আবেগটা প্রকাশ করলাম, গান শিখাতে পারলাম না, কারণ তারা শিখতে চায় না, তারা গাইতে চায়। তো আমি তো বলি, মামার ক্লাসে আমিও গিয়েছিলাম। তো তার তার যে আগ্রহ, সে এখনো কিন্তু আহ, বয়সের ভারে নিয়ে পড়েছে, তারপরেও সে চেষ্টা করে যে ছাত্র ছাত্রীদের কিছু দেয়ার। কিন্তু সেই ছাত্রছাত্রীরা যদি না নেয়, সেটা তাদেরই ব্যর্থতা বলতে হয়। তো আগ্রহটা আসলে কমে গেছে, এটাই বাস্তবতা। তো আমরা এখন আমাদের তৃতীয় গান চলে যাই, চতুর্থ গানে চলে যাই। আমরা শেষ গানটি ওই আমাদের শিরোনামের যে গানটি আছে, চন্দ্রনাথের এই গানটি, এটাই শেষ গান।
সমস্যা নেই, আপনি বিরতি নিতে পারেন, বিরতি নিতে পারেন, সমস্যা নেই। একটু নিয়ে যাও। তো দর্শক আমাদের সাথে থাকুন। আমরা কিছুক্ষণ পরে আবার যুক্ত হবো, শিল্পী গান করবে। তো তো আমাদের সাথে থাকুন। এরপর গাইতে হবে নাকি? এরপর গাইতে হবে নাকি? আপনারা যদি পড়ে তাহলে এটা তাহলে লাস্ট, আরেকটা পড়বে না, একটা করেন তাহলে। 50 মিনিট একটা কোন ডাক্তার কোনটা কি বুঝতে
দর্শক, আজানের জন্য আমরা একটু বিরতি রাখছি, তো আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আজানের পরে আবার যথারীতি আমরা শিল্পীর কাছ থেকে গান শুনবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। অঙ্গ জ্বলে যায়, ললিতা বলনয়নে কোথায় ললিতা বলনয়নে কোথায় শ্যামরায়, শ্যামের বিরহে আমার অঙ্গ জ্বলে যায়, ললিতা বলনয়নে কোথায় শ্যামরায়। শ্যাম শূন্য বৃন্দাবনে ধেনু চরে না বনে, শ্যাম শূন্য বৃন্দাবনে শ্যাম শূন্য বৃন্দাবনে ধেনু চরে না বনে, রাখালেরা বসে কাঁদে ওই যে লীলায়, রাখালেরা বসে কাঁদে ওই যে লীলায়, ললিতা বলনয়নে কোথায় শ্যামরায়। কাজটা আছে কাজ তাড়াতাড়ি না। তো আজান শেষে আমরা আবারও শিল্পীর কাছ থেকে গান শুনবো। প্রথমেই
তুমি রঙের তাহলে আমরা চন্দ্রনাথ তোর। তো আমাদের শিরোনামে যে গানটি দেয়া ছিল যে চন্দ্রনাথ নবান্নের ধান প্রথমে এসেছে, শিল্পীর একটি খুবই জনপ্রিয় গান। এটি বিভিন্ন শিল্পী গানগুলো করে থাকে এবং গানটি খুব জনপ্রিয়। তো গানটি এখন আমরা শিল্পীর কাছ থেকে শুনবো, তো আমাদের সাথে থাকুন। চন্দনা নতুন ধানের মৌগন্ধে আমি না ভরেছে, চন্দনা তোর নবান্নের ধান রসের যাওয়ার পায়েস পিঠা নতুন ধানের দাদির হাতে রাধা সালুন গামছা পাতা রসের যাওয়ার পায়েস পিঠা নতুন ধানের দাদির হাতে রাধা সালুন গামছা পাতা হেমন্তের এই স্নিগ্ধ রাতে রসের পিঠা খেতে খেতে, হেমন্তের এই স্নিগ্ধ রাতে রসের পিঠা খেতে খেতে ঘন্টা পরা বধূর মুখে হাসি ফুটেছে, চন্দনা তোর নবান্নের ধান ধরে এসেছে, নতুন ধানের গন্ধে আঙিনা ভরেছে, চন্দনা তোর নবান্নের ধান ধরে এসেছে। শাঁসির খুশির গানে গানে সোনার ধানে ধানে ভরে ওঠে চাষির বুক নতুন ধানের ঘ্রাণে, চাষির খুশির গানে গানে সোনার ধানে ধানে ভরে ওঠে চাষির বুক নতুন ধানের ঘ্রাণে, চোখ জুড়ানো ধানের মাঠে কিষান বধূ ধান কাটে, চোখ জুড়ানো ধানের মাঠে কিষান বধূ ধান কাটে, গাছের ছায়ে উদাস বাবু গান ধরেছে, চন্দনা তোর নবান্নের ধান ধরে এসেছে, নতুন ধানের গন্ধে আমি না ভরেছে, চন্দনা তোর নবান্নের ধান ধরে এসেছে, চন্দনা তোর নবান্নের ধান ধরে এসেছে, চন্দনা তোর নবান্নের ধান ধরে এসেছে। এখন শরৎকাল, এরপরেই আমাদের সেই কাঙ্ক্ষিত
নবান্ন উৎসব। তো তার এই নবান্ন উৎসবকে সামনে রেখে এই গানটি কাছ থেকে শুনে অনেক ভালো লাগলো। তো আমরা এখন আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আপনারা জানেন যে শিল্পীর বয়স 90 ছুঁয়েছি, 86 বছর। তো এই বয়সে, এই বয়সের ভাড়াও তিনি যে আপনাদের গান শোনাতে পারছেন, এতে আমরা শিল্পীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আহ, তো আমরা আর বেশি আমাদের অনুষ্ঠান চালাতে সক্ষম হচ্ছি না, কারণ তার রেস্টের ব্যাপার আছে এবং তিনি অসুস্থ বলে। তো আমরা এখন শেষ পরিবেশনে যাব, তারপরে আমরা শিল্পীর একটু মন্তব্য শুনবো। তো আমাদের শিল্পী এখন শেষ পরিবেশনা করছে। ললিতা ললিতা বল ললিতা বল শ্যামের বিরহে আমার অঙ্গ জ্বলে যায়। ও ললিতা বল নয়নে কোথায় শ্যামরাই, ও ললিতা বল নয়নে কোথায় শ্যামরাই। শ্যাম শূন্য বৃন্দাবনে ধেনু চরে না বনে, শ্যাম শূন্য বৃন্দাবনে ধেনু চরে না বনে, রাখালেরা বসে কাঁদে ওই নিরালায়, রাখালেরা বসে কাঁদে ওই নিরালায়। ও ললিতা বল নয়নে কোথায় শ্যামরাই, শ্যামের বিরহে আমার অঙ্গ জ্বলে যায়। ও ললিতা বল নয়নে কোথায় শ্যামরাই। এখনো রাত্রি নিঝুম, নেই তো তুই চোখে ঘুম, এখনো রাত্রি নিঝুম, নেই তো তুই চোখে ঘুম, একলা কাটে না প্রহর রাত্রি যে প্রহায়, একলা কাটে না প্রহর রাত্রি যে প্রহায়। ও ললিতা বল নয়নে কোথায় শ্যামরাই, ও ললিতা বল নয়নে কোথায় শ্যামরাই। শ্যামের বিরহে আমার অঙ্গ চলে যায়, শ্যামের বিরহে আমার অঙ্গ চলে যায়। ও ললিতা বল নয়নে কোথায় শ্যামরাই, ও ললিতা বল নয়নে কোথায় শ্যামরাই, ও ললিতা বল নয়নে কোথায় শ্যামরাই। সর্বশেষ একটা অসাধারণ পরিবেশনা। একটি তো দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমরা শ্রদ্ধেয় শিল্পীর কাছ থেকে যে গান কটি শুনলাম সব তার লেখাও সুর, এবং আমরা পরবর্তীতে আবারও একদিন শিল্পীর কাছ থেকে আমরা দ্বিতীয় পর্ব আমরা শুনবো। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং
আমরা এই জিএসআর এর পক্ষ থেকে আমাদের গোপালগঞ্জের যে সকল আহ, প্রবীণ গুণী শিল্পী আছেন, তাদের আমরা এই করোনা পরিস্থিতিতে তারা কেমন আছে এবং তাদের কিছু পরিবেশনা আপনাদের মাঝে শেয়ার করব এবং ধরে রাখার চেষ্টা করব, যাতে তাদের স্মৃতিস্বরূপ আমরা এগুলো রেখে দিতে পারি। তারা আমাদের থেকে যদি চলেও যান, তার এই স্মৃতি যেন আমাদের কাছে থাকে, এটি আমাদের উদ্যোগ। এবং এটি আমাদের চাওয়া যে তারা আমাদের আরো দীর্ঘজীবন এবং আমাদের গোপালগঞ্জের সংস্কৃতির কিছু দিয়ে যেতে পারেন। তো শিল্পীর কাছে আমরা এই অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য শুনে আমরা শেষ করবো। তো মামা কিছু বলুন আমাদের অনুষ্ঠান সম্পর্কে। অনুষ্ঠান সম্পর্কে আমি একটা কথাই বলবো, তোমাদের যে উদ্যোগ, এই উদ্যোগটাকে আমি খুব সম্মান করি। কারণ তোমরা এই গ্রামে গঞ্জে পল্লীতে যে সমস্ত শিল্পীরা আছে, যারা কোনো সুযোগ পায় না, যাদের কেউ খোঁজ করে না, তোমরা তাদের এইভাবে তুলে নিয়ে আসছো, এটা আমার কাছে খুব ভালো লাগে। এটা তোমাদের বিরাট অবদান, এবং তোমাদের অগ্রযাত্রা এভাবে আরো বিলম্বিত হোক, আমি এটাই কামনা করি। আমরাও আমাদের শ্রদ্ধেয় শিল্পীর আহ, আরো দীর্ঘ জীবন কামনা করি, তিনি আমাদের আরো কিছু দিয়ে যেতে পারেন। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।